বিয়ের পর মোহনা শ্বশুর বাড়িতে চলে যায় আর 2-4 দিনের মধ্যেই মোহনাকে শ্বশুর বাড়ির রান্নাঘরে পাঠানো হয় প্রথমবারের মতো রান্নাবান্না করার জন্য। আর মোহনা কি রান্না করবে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর তার পরিবারের জন্য লুচি এবং তরকারি রান্না করে। কিন্তু সেই লুচি তরকারি খাওয়ার পর মোহনার শ্বশুর মশাই বলে, আরে বৌমা, তুমি কেমন ভাবে লুচি তরকারি রান্না করেছো? এই লুচিগুলো তো একদমই ফুলকো ফুলকো হয়নি, আর এই সবজির তরকারিতেও তো কোনো স্বাদ নেই। লুচি তরকারি খেতে কত ভালো লাগে, কিন্তু আজকে লুচি তরকারি খেতে তো একদমই ভালো লাগছে না। শ্বশুর মশাইয়ের মুখে এরকম কথা শুনে মোহনার প্রচন্ড পরিমাণে রাগ হয়। আসলে মোহনার কোনো কাজের প্রতি কেউ যদি তার প্রশংসা করার বদলে দুর্নাম করে তাহলে সেটা মোহনা কিছুতেই সহ্য করতে পারে না। আপনার এত বড় সাহস, আমি আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করলাম আর আপনারা আমার খাবারের দুর্নাম করছেন? বাবা, আপনি রান্নার কি জানেন যে আপনি রান্নাতে খুঁত ধরছেন? আপনি জীবনে রান্নাঘরে ঢুকেছেন? আরে বৌমা, তুমি রেগে যেও না। তোমার শ্বশুর মশাই তোমার সঙ্গে একটু মজা করেছে। লুচি তরকারি খেতে খুব ভালো হয়েছে। তোমার শ্বশুর মশাই মিথ্যা কথা বলে তোমাকে রাগানোর চেষ্টা করছে, বুঝলে? না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এবার বাবার হাতের লুচি তরকারি খেয়ে দেখতে চাই। আমি দেখবো বাবা কতটা ভালো লুচি তরকারি রান্না করতে পারি। আর বাবা যদি আমাকে লুচি তরকারি রান্না করে না খাওয়াই তাহলে কিন্তু আমি এই বাড়ির কোনো খাবার মুখে তুলবো না। আমি অনশন করে মারা যাবো। মোহনার কথা শুনে তার স্বামী, শাশুড়ি মা এবং শ্বশুর মশাই চমকে ওঠে। আর মোহনা একেবারে জেদ ধরে বসে তার শ্বশুর মশাইয়ের হাতে রান্না করা লুচি তরকারি খাবে। ঠিক আছে বৌমা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য লুচি তরকারি রান্না করে নিয়ে আসছি, কারণ আমরা সবাই খাবো। আর তুমি না খেয়ে বসে থাকবে সেটা তো হতে পারে না। এই বলে প্রতাপবাবু রান্নাঘরে যায় আর সে খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে লুচি তরকারি রান্না করে নিয়ে চলে আসে। আর যা দেখে তার ছেলে এবং বউ দুজনেই একেবারে আকাশ থেকে পড়ে। আর সে যখন সবাইকে লুচি তরকারি পরিবেশন করে তখন, এবার আমি আমার শ্বশুর মশাইয়ের হাতে লুচি তরকারি খেয়ে সবার সামনে ওনাকে অপমান করব, ঠিক যেভাবে বাবা আমার খাবারকে অপমান করেছে। এই ভেবে মোহনা লুচি তরকারি খেতে শুরু করে। কিন্তু সেই লুচি তরকারি এতটাই সুস্বাদু ছিল যে মোহনা কিছুতেই সেই খাবারের মধ্যে কোনো রকমের খুঁত ধরতে পারে না। এমনকি প্রতাপবাবু স্ত্রী এবং ছেলে দুজনেই তার অনেক প্রশংসা করতে থাকে। কি হলো বৌমা, তুমি কিছু বলছো না কেন? বলো, আমার হাতে রান্না করা লুচি তরকারি খেতে কেমন লাগলো? অসাধারণ বাবা, অসাধারণ। আমি এতদিন জানতাম আমার চেয়ে ভালো রান্না কেউ করতেই পারে না। আর এই রান্না বান্না নিয়ে সবার সঙ্গে আমার ভীষণ তর্ক বিতর্ক হয়, কিন্তু আপনার মতো লুচি তরকারি আমি কখনো রান্না করতে পারবো না। খুব ভালো খেতে হয়েছে। আপনি এত ভালো লুচি তরকারি রান্না করতে জানেন আমার তো ধারণাই ছিল না। আমি কিন্তু এবার আপনার হাতে লুচি তরকারি ছাড়া অন্য কারোর হাতে লুচি তরকারি খাবো না। আমার যখনই লুচি তরকারি খেতে ইচ্ছা হবে আপনি কিন্তু আমাকে রান্না করে খাওয়াবেন। এই শুনে প্রতাপবাবু খুবই খুশি হয়। আর মোহনা তার শ্বশুর মশাই রান্না করা লুচি তরকারি একেবারে পেট ভরে খেয়ে নেয়। আর যেহেতু মোহনা শ্বশুর বাড়ির প্রত্যেকে লুচি তরকারি খেতে পছন্দ করে, তাই সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন তাদের বাড়িতে সকালবেলা করে লুচি তরকারি রান্না হয়। আর 2 দিন পর মোহনার শাশুড়ি মা মোহনাকে যখন বলে, বৌমা, আজকে তুমি আমাদের সবার জন্য লুচি তরকারি রান্না করবে, কারণ আজকে আমার খুব লুচি তরকারি খেতে ইচ্ছা করছে। সকালের ব্রেকফাস্টে আমাদের লুচি তরকারি ছাড়া অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করে না। আরে মা, আপনি আমাকে লুচি তরকারি রান্না করতে বলছেন? আমাদের বাড়িতে লুচি তরকারি স্পেশালিস্ট এত বড় একজন শেফ আছেন, আপনি ওনাকে ভুলে যাচ্ছেন? বাবার হাতে লুচি তরকারি একেবারে ফার্স্ট ক্লাস, তাই আমরা বাবার হাতে লুচি তরকারি খাবো। বাবা যান, রান্নাঘরে যান আর তাড়াতাড়ি আমাদের জন্য লুচি তরকারি রান্না করে নিয়ে আসুন। কিন্তু বৌমা, আমাকে এখন ফ্যাক্টরিতে যেতে হবে। এখন আমি লুচি তরকারি রান্না করতে বসলে আমার তো ফ্যাক্টরিতে যেতে দেরি হয়ে যাবে। আরে আপনার তো লুচি তরকারি রান্না করতে আধ ঘন্টাও সময় লাগে না। আপনি তো একেবারে সুপার ফাস্টের মতো লুচি তরকারি রান্না করেন। প্লিজ বাবা, আজকে আপনার হাতে লুচি তরকারি খাবো। আমি আপনার হাতে লুচি তরকারি খাওয়ার পর একেবারে পাগল হয়ে গেছি। এভাবে মোহনা অনেক জোর করলে প্রতাপবাবু রান্নাঘরে গিয়ে আবার সবার জন্য লুচি তরকারি বানিয়ে দেয়। আর সেদিন লুচি তরকারি রান্না করতে গিয়ে প্রতাপবাবুর ফ্যাক্টরিতে যেতে অনেক দেরি হয়ে যায়, তাই ফ্যাক্টরির মালিকের কাছে তাকে বকা শুনতে হয়। এভাবে আরো 2-4 দিন কাটে। আর একদিন মোহনার পুরানো কিছু বান্ধবীরা তাকে ফোন করে আর তারা প্রায় 10-12 জন মিলে দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা সারাদিন নিজেদের মধ্যে সময় কাটাতে পারে। আরে মালঞ্চতে যাব আর সারাদিন অনেক অনেক মজা করব। কতদিন পর তোদের সঙ্গে দেখা হবে, আমার তো এখন থেকেই আনন্দ হচ্ছে।
আরে মালঞ্চ জায়গাটা তো খুব সুন্দর, সেটা ঠিক আছে, কিন্তু মালঞ্চতে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। ওখানকার হোটেলগুলোতে খুব বাজে খাবার বিক্রি হয়। জানি না কেন ওই এলাকার মানুষজন একদম রান্না বান্না করতে পারে না, তাই ওখানে ঘুরতে গেলে আমরা কিন্তু ভালো কোনো খাবার পেট ভরে খেতেই পারবো না। আরে তুই চিন্তা করিস না, আমি তোদের খাওয়ার ব্যবস্থা করে দেব। তোরা তো সবাই আমার মতো লুচি তরকারি খেতে ভালোবাসিস, তাই তো? আমরা তাহলে সেদিন দুবেলা একেবারে গরম গরম লুচি আর তার সাথে 2-1 রকমের তরকারি খাবো। আর রান্না বান্নার সব দায়িত্ব কিন্তু আমি নেব। আমি নিজের সঙ্গে একজন রাঁধুনিকে নিয়ে যাব। হ্যাঁ, এটাই বেস্ট হবে। আমিও এটাই বলতে চাইছিলাম, সাথে করে রাঁধুনিকে নিয়ে যাব, আর সেই রাঁধুনিকে দিয়ে আমরা যা ইচ্ছে তাই রান্না করিয়ে খেতে পারবো। না না, অন্য কোনো খাবার নয়, আমরা শুধু লুচি তরকারি খাবো, কারণ আমার বাইরে কোথাও ঘুরতে গিয়ে লুচি তরকারি খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমি যেই রাঁধুনিকে সঙ্গে করে নিয়ে যাব, সেই রাঁধুনি কিন্তু 2-3 বার রান্না করার জন্য 10,000 টাকা নেবে। আমাদের সবাইকে কিন্তু সেই টাকাটা তুলতে হবে। এভাবে কিছুক্ষণ বান্ধবীদের সঙ্গে গল্প করার পর মোহনা সোজা তার শ্বশুর মশাইয়ের কাছে চলে যায়। বাবা, আমি আমার বন্ধুদের সঙ্গে 2 দিন পর মানে শনিবারে মালঞ্চতে ঘুরতে যাব। আপনিও আমাদের সঙ্গে যাবেন। আপনি মালঞ্চতে গিয়ে আমাদের সবাইকে লুচি তরকারি রান্না করে খাওয়াবেন। মোহনার কথা শুনে প্রতাপবাবু একেবারে অবাক হয়ে যায়। সে কি বৌমা, তুমি তোমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাবে আর সঙ্গে করে তোমার শ্বশুর মশাইকে নিয়ে যাবে? তুমি শ্বশুর মশাইকে সঙ্গে করে নিয়ে গেলে ইচ্ছে মতো ঘুরতে পারবে তো? তোমার বান্ধবীরা কি ভাববে যে আমরা হয়তো তোমাকে একা কোথাও যেতে দেব না বলে তোমার সঙ্গে তোমার শ্বশুর মশাইকে পাঠিয়েছি? আরে না না, কেউ কিছু মনে করবে না। আর বাবা এত ভালো লুচি তরকারি রান্না করে, আমার বান্ধবীরা খেয়ে কিন্তু খুব খুশি হবে। আমরা নিজেদের মতো ঘুরবো, আর বাবা আমাদের জন্য শুধু একটা জায়গায় বসে সারাদিন লুচি তরকারি রান্না করবে। আর আপনি চিন্তা করবেন না বাবা, আমরা রান্না করার বদলে আপনাকে 10,000 টাকা দেব, আর মাত্র 10-12 জনের জন্য রান্না করতে হবে। আপনি বেশি চাপ নেবেন না। না না বৌমা, তুমি আমার মেয়ের মতো, আর তোমার বান্ধবীরাও আমার মেয়ের মতোই। আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো, সেটার বদলে টাকা নেবো, এটা হতে পারে না। আমি তোমার সঙ্গে যাব আর সবাইকে লুচি তরকারি রান্না করে খাওয়াবো, তবে আমি কোনো টাকা নিতে পারবো না। এই শুনে মোহনা মনে মনে খুবই খুশি হয়। বাহ, আমার শ্বশুর মশাই যে এত ভালো মানুষ তা তো আমি জানতাম না। তার মনে এই 10,000 টাকাটা আমার ফ্রিতে, আমি কত ভালো রাঁধুনি পেয়ে গেলাম। এমনই ভাবনা চিন্তা করে মোহনা 2 দিন পর তার শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে বান্ধবীদের সঙ্গে মালঞ্চতে ঘুরতে চলে যায়। আর সেখানে গিয়ে মোহনা তার শ্বশুর মশাইকে রাঁধুনি বলে ডাকতে শুরু করে। এই যে রাঁধুনি, আপনি আমাদের জন্য কমপক্ষে 100টা লুচি আর 3 রকমের তরকারি রান্না করবেন। আপনার রান্না যখন হয়ে যাবে আপনি আমাদেরকে ডেকে নেবেন। আমরা একটু ওয়াটার সাইডের দিকে যাচ্ছি। মোহনা তার শ্বশুর মশাইকে রাঁধুনি বলে ডাকলে প্রতাপবাবুর ভীষণই খারাপ লাগে, কিন্তু মোহনার বান্ধবীদের সামনে প্রতাপবাবু কিছু বলতে পারে না। আর এই যে লুচি তরকারি যেন একেবারে ভালো হওয়া চাই, তা না হলে কিন্তু আমরা আপনাকে একটা টাকাও দেব না। এই বলে মোহনা এবং তার বান্ধবীরা কিছুটা দূরে গিয়ে নিজেদের মধ্যে মজা করতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে রান্না বান্না হয়ে গেলে প্রতাপবাবু সবাইকে খাবার খাওয়ার জন্য ডেকে নিয়ে আসে। আরে শুধু ডেকে নিয়ে এসে বসিয়ে রাখছেন কেন? আমাদেরকে প্লেটে খাবার পরিবেশন করুন। আপনাকে শুধু রান্না বান্না করার জন্য আমরা টাকা দিচ্ছি না, আমাদেরকে পরিবেশন করে খাওয়াতেও হবে। এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে সাজগোজ করে আমরা নিজেরা খাবার পরিবেশন করে খেতে পারবো না। এই শুনে প্রতাপবাবু কোনো কথা না বলে চুপচাপ সবাইকে খাবার পরিবেশন করে। আর সেই লুচি তরকারি খাওয়ার পর সবারই ভীষণই পছন্দ হয়, কিন্তু কেউ প্রতাপবাবুর প্রশংসা না করে সবাই মিলে শুধুমাত্র মোহনার প্রশংসা করে। আর মোহনা কিছুতেই সবার সামনে তার শ্বশুর মশাইয়ের পরিচয় দেয় না বলে প্রতাপবাবু মনে মনে খুবই কষ্ট পায়। থ্যাংক ইউ মোহনা, আমাদের সঙ্গে এত ভালো একজন রাঁধুনিকে নিয়ে আসার জন্য। লুচি আর তরকারিগুলো খেতে দারুণ হয়েছে। এভাবেই পেট ভরে সবাই খাওয়া দাওয়া করার পর নাচ গান শুরু করে দেয়। আর যা দেখে প্রতাপবাবুর ভীষণই খারাপ লাগে, কিন্তু মোহনা একবারও তার শ্বশুর মশাইকে খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করে না। আর তাছাড়া প্রতাপবাবুর খাওয়ার মতো কোনো রকম লুচি তরকারি বেঁচেও থাকে না। আর কিছুক্ষণের মধ্যে আবার দুপুরবেলার জন্য প্রতাপবাবুকে লুচি তরকারি রান্না করতে বলা হয়। এভাবে সারাদিন একদিকে মোহনা তার বান্ধবীদের সঙ্গে মজা করে, আর অন্যদিকে প্রতাপবাবু একা একা লুচি তরকারি রান্না করে সবাইকে খাওয়ায়। আর পিকনিক থেকে বাড়ি ফেরার সময় মোহনা তার বান্ধবীদের কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেয়, কিন্তু বাড়িতে ফিরে মোহনা সেই টাকাটা তার শ্বশুর মশাইকে দেয় না। বাবা, আপনি তো বললেন আপনি কোনো টাকা নেবেন না, তাই আমি কিন্তু আপনাকে কোনো টাকা দিচ্ছি না। আর সত্যিই তো আমরা সবাই আপনার মেয়ের মতো, তাই আপনি কি আমাদের কাছ থেকে টাকা নিতে পারবেন? আর হ্যাঁ বাবা, এর পরে যখন আমরা ঘুরতে যাব তখন কিন্তু আবার আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। এই বলে মোহনা সেখান থেকে চলে যায়।
এভাবে আরো 2-1 দিন কাটে। আর একদিন মোহনা নিজের জন্মদিন উপলক্ষে তার বাপের বাড়ির পরিবারের প্রায় 100 জনকে নিমন্ত্রণ করে। বাবা, আজকে আমার জন্মদিন, তাই আমি কিন্তু আমার 100 জন আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করেছি। আপনি সবার জন্য লুচি আর মাংস রান্না করবেন। যান, তাড়াতাড়ি রান্না করে নিন। কিন্তু বৌমা, তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করলে না যে আমি আজকে রান্না বান্না করতে পারবো কিনা। আজকে আমার শরীরটা একদমই যে কেন ভালো নেই জানি না, মাথাটা কেমন ঘুরছে। আর অল্প করে 10-12 জনের জন্য লুচি তরকারি হলে আমি রান্না করে দিতাম, কিন্তু আমি 100 জনের জন্য লুচি তরকারি কিভাবে রান্না করব? আমি তো আর কোনো বড় রাঁধুনি নই। আমি তো এমনি ছোটবেলাতেই আমার মায়ের কাছে লুচি তরকারি রান্না করাটা শিখেছিলাম। এরকম বলবেন না বাবা, আপনি ঠিক পারবেন, কিচ্ছু হবে না। আর আজকে আমার জন্মদিন, আপনি আমার মুখের উপর এভাবে না করতে পারবেন? মোহনা, বাবা যখন বলছে বাবা অসুস্থ, বাবা রান্না বান্না করতে পারবে না, তাহলে তুমি কেন বাবাকে জোর করছো? আর বাবার কিন্তু এমনিতেই হাই প্রেসারের সমস্যা আছে, তাই বাবাকে বারে বারে আগুনের কাছে যেতে দেওয়া ঠিক হবে না। তুমি কোনো কিছু করার আগে জিজ্ঞাসা করো না কেন বলো তো? ও আচ্ছা, বুঝেছি। বাবা আমাকে নিজের মেয়ে বলে মনেই করে না। আচ্ছা বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম আর আজকে যদি আপনার নিজের মেয়ের জন্মদিন হতো, তাহলে কি আপনি কাউকে লুচি তরকারি রান্না করে খাওয়াতেন না? এই জন্মদিনে আপনার কাছ থেকে একটা ছোট্ট জিনিস চেয়েছি, আপনি সেটাও দেবেন না? মোহনা এরকম ভাবে বললে প্রতাপ বাবুর খুবই খারাপ লাগে, তাই সে তখনই রান্নাঘরে চলে যায়। কিন্তু সেদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ে, আর 100 জনের জন্য অনেক বেশি বেশি পরিমাণে লুচি তরকারি রান্না করতে গিয়ে প্রতাপ বাবুর শরীর আরো খারাপ করে। আর হঠাৎ করে রান্না করতে করতে প্রতাপ বাবু ভীষণ পরিমাণে ঘেমে যায়। আর এমন সময় হঠাৎই তার ব্রেন স্ট্রোক করে, আর সে অজ্ঞান অবস্থাতে রান্নাঘরে পড়ে থাকে। কিছুক্ষণ বাদে যখন মোহনা রান্নাঘর থেকে লুচি তরকারি নিতে আসে, তখন সে তার শ্বশুর মশাইয়ের অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে মোহনা সবাইকে ডাকতে শুরু করে। আর সবাই যখন সেখানে আসে, তাড়াতাড়ি করে প্রতাপ বাবুকে হসপিটালে নিয়ে যায়। ওনার একটা বড় সড়ো মেজর ব্রেন স্ট্রোক হয়েছে। আপনারা আরেকটু দেরি করে পেশেন্টকে হসপিটালে নিয়ে এলে ওনাকে বাঁচানো সম্ভব হতো না। ওনাকে যতটা সম্ভব আপনারা শারীরিকভাবে মানসিকভাবে বিশ্রাম করতে বলবেন, আর উনি যাতে কোনো রকমের টেনশন না নেন। আর শুনলাম উনি রান্না করতে গিয়ে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। খবরদার ওনাকে কিন্তু রান্না বান্না করতে দেবেন না। ডাক্তারবাবুর কথা শুনে মোহনার উপর তার স্বামী এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে রেগে যায়, আর সবাই মিলে তাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। এমন সময় মোহনা নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি সত্যিই বাবার সঙ্গে অন্যায় করেছি। ওরকম ভাবে জোর করে বাবাকে দিয়ে লুচি তরকারি রান্না করানো আমার উচিত হয়নি। আমি আর কখনো বাবার সঙ্গে এরকম করব না। আসলে আমি যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে লুচি তরকারি রান্না করেছিলাম, তখন বাবা আমাকে খুব অপমান করেছিল। আমার হাতের লুচি তরকারি বাবার পছন্দ হয়নি, আর সেই জন্য বাবার প্রতি আমার খুব রাগ হয়েছিল। আর আমি ঠিক করেছিলাম আমি বারে বারে বাবাকে লুচি তরকারি রান্না করতে দেব, যাতে বাবা বিরক্ত হয়। কিন্তু আমি এরকম করে খুব ভুল করে ফেলেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। মোহনার কথা শুনে সবাই তাকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে মোহনা আর কখনো তার শ্বশুর মশাইকে লুচি তরকারি রান্না করার কথা বলে না। আর দেখতে দেখতে 15-20 দিনের মধ্যে প্রতাপ বাবু অনেকটাই সুস্থ হয়ে উঠলে মোহনা তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে লুচি তরকারির রেসিপি জেনে নেয়। আর সে নিজেই এখন তার শ্বশুর মশাইয়ের মতো লুচি তরকারি রান্না করে তার বাড়ির সবাইকে খাওয়ায়। শিলা তার শাশুড়ি মা কমলা দেবী, স্বামী পীযূষ এবং এক মডার্ন ননদ চুমকির সঙ্গে বাস করে। সবে মাত্র শিলার 3 মাস আগে বিয়ে হয়েছে, কিন্তু এই কিছুদিনের মধ্যেই তার ননদ বাড়ির বউয়ের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। কারণ সে একেবারে নিজের বৌদিকে আরাম করতে দেখে সহ্য করতে পারে না। সে সবসময় তার বৌদিকে একেবারে চাকরের মতো নিজের পেছনে খাটায়, আর যখনই বৌদি একটু আরাম করে তখনই তার উপর বিভিন্ন রকম কাজ চাপিয়ে দেয়। শিলার ধারণা ছিল শাশুড়ি অত্যাচারী হতে পারে, কিন্তু এখানে তার জীবনে উল্টোটাই ঘটে। কারণ শাশুড়ি মা ভীষণ ভালো ছিল, আর তার ননদ ছিল প্রচন্ড পরিমাণে অত্যাচারী। কি ব্যাপার বৌদি, তুমি বসে বসে আরাম করছো কেন? তুমি বাড়ির সবার জন্য রান্না করলে, আর আমার জন্য কিছু রান্না করলে না কেন? তুমি তো ভালো করেই জানো আমি সবার মতো ডাল ভাত খাই না। কেন দিদি, এই তো তোমাকে সকালবেলা ফ্রেঞ্চ টোস্ট আর স্যান্ডউইচ করে দিলাম, আর এখন দুপুরবেলা তুমি সবার সঙ্গে একটু ডাল ভাত খেয়ে নাও, তাহলে আমাকে আর তোমার জন্য আলাদা করে রান্না করতে হয় না। কারণ আমারও তো একটু আরাম দরকার। খুব বড় বড় কথা বলছো দেখছি। সবে মাত্র 3 মাসও হয়নি এই বাড়িতে বউ হয়ে এসেছো, আর এখন থেকেই ননদের মুখে কথা বলতে শুরু করে দিয়েছো। যাও এক্ষুনি আমার জন্য গরম গরম চিকেন স্যালাড আর তার সাথে মেয়োনিজ আর পাউরুটি গরম করে নিয়ে এসো। আমি আজকে এই খাবারগুলো খাবো।
এই বলে চুমকি হাই হিল পরে নিজের ঘরে চলে যায়। আর অন্যদিকে বাড়ির বউ যেহেতু খুব সংস্কারী, তাই সে তার ননদকে ভীষণ পরিমাণে ভালোবাসে। সে এই ব্যাপারে তার শাশুড়ি মা এবং স্বামীকেও কিছু জানায় না, আর সব সময় তার মডার্ন ননদের সেবা করে। দুপুরবেলা ননদের জন্য খাবার তৈরি করা হয়ে গেলে সে ননদের খাবার ঘরে গিয়ে দিয়ে আসে। আর ননদ তখন নিজের ঘরে বসে ফিগার মেনটেন করার জন্য এসি চালিয়ে জিম করতে ব্যস্ত। উফ বৌদি, এই গরমের মধ্যে জিম করতে করতে এসি চালানোর পরও ঘেমে গেছি, আর আমার মাথাটা খুব ব্যথাও করছে। তুমি আমার গায়ের ঘামগুলো একটু মুছে দাও তো, আর আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও। কিন্তু চুমকি, তুমি খবরের কাগজে দেখোনি যেরকম অন্য কারোর ঘাম অন্য কাউকে মোছাতে নেই, তাহলে শরীরের মধ্যে জার্মস ছড়িয়ে যেতে পারে। তুমি বরঞ্চ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে নাও, তারপর আমি তোমার মাথা টিপে দিচ্ছি। আমার শরীর তোমার থেকে অনেক বেশি পরিষ্কার বৌদি, কারণ আমি অনেক দামি দামি মডার্ন সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ ইউজ করি। আর এই নাও তোয়ালে, এটা দিয়ে তুমি এক্ষুনি আমার ঘাম মুছিয়ে দাও। এর উপর আমি আর কোনো কথা শুনতে চাই না। এই কথা বলে ননদ বৌদির মুখের উপর তোয়ালে ছুঁড়ে মারে, আর শিলার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কিন্তু সে তবুও কিছু বলে না। বরঞ্চ সে তার মডার্ন ননদের গায়ের ঘাম মুছিয়ে দেয় এবং মাথা টিপতে শুরু করে। সেই সাথে শিলা চামচে করে তার ননদকে খাবারও খাইয়ে দেয়। এভাবেই যতই দিন যেতে থাকে ততই মডার্ন ননদ বৌদির উপর ভীষণ পরিমাণে অত্যাচার করে। একদিন তারা সকলে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ পায়। বৌদি, আমি ঠিক করেছি তুমি বিয়ের দিন যে বেনারসি শাড়িটা পরেছিলে, আমি আজকে নিমন্ত্রণ বাড়িতে সেই শাড়িটাই পরবো। তাই তুমি তোমার বেনারসি শাড়িটা আর ব্লাউজটা আমাকে দিয়ে দেবে, কেমন? আর পারলে তোমার সোনার হাতটাও দেবে, ঠিক আছে? দেখো, আমার মা বলেছে, আর তোমার মাও এটা জানেন, যে বিয়ের 1 বছরের মধ্যে বিয়ের বেনারসি শাড়ি কাউকে পরতে দিতে নেই, তাহলে কিন্তু অমঙ্গল হতে পারে। আর ওই বেনারসি শাড়ি আমি পরবো বলে ঠিক করেছিলাম, তবে আমার কাছে ওর থেকেও ভালো ভালো অনেক শাড়ি আছে, তুমি চাইলে কিন্তু সেগুলোও পরতে পারো। ওসব ফালতু কথা বলো না, আমারও অনেক বন্ধুদের বিয়ে হয়েছে, কিন্তু আমি এরকম ফালতু নিয়ম কোথাও শুনিনি। আসলে তোমার ওই শাড়িটা ভীষণ মডার্ন, আর ওই শাড়িটা পরলে আমাকে দারুণ মানাবে, তাই আমি তোমার কাছ থেকে শাড়িটা নিতে চাইছি। আমি অন্য কোনো শাড়ি পরতে যাব না, তাই আমি অন্য কোনো শাড়ি কিছুতেই পরবো না, আমি ওই শাড়িটাই পরবো। সেই সাথে চুমকি তার বৌদিকে হুমকি দেয় যাতে এই ব্যাপারে শিলা তার শাশুড়ি মা কিংবা স্বামীকে কিছু না বলে। সন্ধ্যা হতে না হতেই চুমকি সেই বেনারসি শাড়ি এবং ব্লাউজ পরে তৈরি হয়, কিন্তু শিলা যেহেতু বেনারসি শাড়ির ব্লাউজ নিজের মন পছন্দ মতো বানিয়েছিল, তাই চুমকি সেই ব্লাউজটা আরো ডিপ করে কেটে ডিপ নেক ব্লাউজ তৈরি করে। আর সেই দেখে শিলা ভীষণ পরিমাণে কষ্ট পায়। চুমকি, তুমি আমার বেনারসি শাড়ির ব্লাউজটিকে কি করেছো? এর গলাটা এত ডিপ করে কেটে ফেলেছো। সভ্য বাড়ির মেয়েরা কিন্তু এত ডিপ কাট গলার ব্লাউজ পরে না, আর তুমি যেভাবে ব্লাউজটাকে নষ্ট করেছো, আমি কিন্তু কোনোদিন এই ব্লাউজটা আর পরতেও পারবো না। শোনো, তোমার ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এখনকার সব মডার্ন মেয়েরা এরকম ডিপ কাট ব্লাউজই পরে, এটা কোনো ব্যাপার নয়। আর তোমাকে কোনোদিন এই শাড়ির ব্লাউজটা পরতেও হবে না, কারণ এই শাড়ি আর ব্লাউজটা পরে আমাকে খুবই মডার্ন আর হট লাগছে, তাই আমি তোমাকে এই শাড়ি আর ব্লাউজটা ফেরত দেবো না, এটা আমার কাছেই থাকবে। আর এমন সময় কমলা দেবী সেখানে চলে আসে। কমলা দেবী যখন দেখে যে নতুন বৌমার শাড়ি তার মেয়ে পরেছে, তখন সে তার বৌমার উপর ভীষণ রেগে যায়। বৌমা, তুমি তোমার বিয়ের বেনারসি আমার মেয়েকে পরতে দিয়েছো কেন? তোমাকে কতবার বলেছিলাম বিয়ের বেনারসি শাড়ি 1 বছর ধরে সামনে রাখতে হয়, কিন্তু তুমি তার আগেই তোমার ননদকে শাড়িটা দিয়ে দিলে। আর তুইও বা এরকম অসভ্য মেয়েদের মতো ব্লাউজটাকে এরকম কেটেছিস কেন? মা, তুমি আমাকে বেকার বেকার বকাবকি করছো। আমি বৌদিকে অনেকবার বারণ করেছিলাম যে আমাকে বেনারসি শাড়ি দিও না, আমাকে অন্য কোনো শাড়ি দাও, আমি সেটাই পরে নেব। আর এই ব্লাউজটা তোমার ছেলের বউ আমাকে এভাবেই তৈরি করে দিয়েছে, এরকম ব্লাউজ পরলে নাকি খুবই মডার্ন দেখায়, তাই আমি পরেছি। ওর নাকি গাইয়াদের মতো ব্লাউজ আর বেনারসি শাড়ি পরতে পছন্দ নয়, তাই বৌদি আমাকে শাড়িটা পরতে দিয়েছে। ননদের মুখে এরকম মিথ্যা কথা শুনে শিলা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে কখনোই এরকম ভাবে মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু চুমকি এভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে যে কমলা দেবী সেই কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হয়। ছি 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 ছি, বৌমা, তুমি আমাদের এত ভালো পরিবারের বউ হয়ে তোমার মানসিকতা এরকম অসভ্যদের মতো। তোমার পাল্লাই পড়ে আমার মেয়েটাও দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। তুমি এরকম ভদ্র সেজে থাকলে কি হবে? তোমার চিন্তা ভাবনা কিন্তু খুবই অভদ্র। না মা, আপনি ভুল ভাবছেন, আমি আসলে ওরকম ভাবে কিছুই ভাবিনি। আর আপনি আমার কথাটা একবার শুনুন, না হলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন না। শিলার কথা তার শাশুড়ি মা কিছুতেই শুনতে চায় না। অন্যদিকে চুমকি গটগট করে বিয়ে বাড়িতে চলে যায়, কিন্তু এরকম মিথ্যা অপবাদ পেয়ে বাড়ির বউয়ের মন খারাপ হয়ে যায়, তাই সেই দিন শিলা আর বিয়ে বাড়িতে যায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবাই জানতে পারে যে শিলা 1 মাসের অন্তঃসত্ত্বা। এর ফলে সকলে খুবই খুশি হয়, কিন্তু খুশি হতে পারে না শিলার মডার্ন ননদ চুমকি।
একদিন শিলা সোফার উপর বসে আরাম করছে এমন সময়, কি ব্যাপার বৌদি, তুমি সোফার উপর বসে পড়লে কেন? যাও আমাকে 1 কাপ কফি করে নিয়ে এসে দাও। সেই কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কফি পেলাম না। দিদি, আমি তো এইমাত্র সোফাতে বসলাম, আর এখন আমি প্রেগনেন্ট, তাই আমি কিন্তু বেশি চলাফেরা করতে পারবো না। আমি একটু আরাম করি, তারপর তোমাকে না হয় কফি করে দিচ্ছি। আর তুমি তো বসে বসে ফোন ঘাঁটছো, তুমিও তো নিজের কফিটা একটু চাইলেই করে নিতে পারো। প্রেগনেন্ট বলে কি তুমি হাতির 5 পা দেখবে নাকি? তোমাকে আমার জন্য কাজ করতেই হবে। আর আমি কোনোদিনই নিজের হাতে কফি করে খাইনি, তুমি ভাবলে কি করে এখন আমি কফি করে খাবো? তাই এক্ষুনি আমাকে কফি বানিয়ে দাও, যাও বলছি। চুমকির কথা শুনে শিলার আর কিছু করার থাকে না। সে আস্তে আস্তে হেঁটে রান্নাঘরে চলে যায় আর ননদের জন্য গরম গরম কফি বানায়। কিন্তু তখনও চুমকি তার বদমাইশি বন্ধ করে না। এই নাও দিদি কফি, আর আমি এখন আসছি। আমি একটু আরাম করব, আমার কোমর আর পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, আমি কিছুতেই দাঁড়াতে পারছি না। এই যে বৌদি শোনো, আমার তো একটা কাজ মনে পড়ে গেছে। আজকে বিকেল বেলা আমার না একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, তাই আমি ভেবেছি একটা ক্রপ টপ আর জিন্স পরবো। তুমি আমার ঘরে যাও, আলমারি খুলে দেখবে উপরের তাকে জামা কাপড় রাখা আছে, সেখান থেকে টপ আর জিন্স বের করে প্রেস করে রেখে দাও। যাও তাড়াতাড়ি করো, সন্ধ্যাবেলা আমি পরবো কিন্তু। চুমকির এমন কথা শুনে শিলা খুবই কষ্ট পায়, কারণ সে পায়ের ব্যথা এবং কোমরের ব্যথায় যেখানে দাঁড়াতে পারছে না, সেখানে তার ননদ ইচ্ছাকৃতভাবে তার উপর কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে। বিশ্বাস করো, আমার শরীরটা সত্যি ভালো নেই, আর তোমার আলমারি তো অনেক উঁচু, অত উঁচুতে আমার হাতও পৌঁছায় না। ওখান থেকে আমি কিভাবে জিন্স টপ বের করব? আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন প্রেস করতে হবে। তুমি প্লিজ তোমার জামা কাপড় একটু নিজে প্রেস করে নাও। এখন তো আমি প্রেগনেন্ট, আমাকে একটু রেহাই দাও অন্তত। ফালতু কথা বলো না, তুমি এমন করে নাটক করছো যেন পৃথিবীতে তুমি একাই প্রেগনেন্ট হয়েছো। আমি জানি প্রেগনেন্ট হলে কেমন পেটে ব্যথা আর কোমরে ব্যথা হয়। আমার অনেক জানাশোনা বন্ধুরা প্রেগনেন্ট হয়েছে, কিন্তু ওরা তো সবসময় বাড়ির কাজকর্ম করতো, আর ওরা কিন্তু ভালো সুস্থ সবল বাচ্চার জন্মও দিয়েছে। তাই তুমিও বাড়ির কাজ করবে, যাও তাড়াতাড়ি জামা কাপড় প্রেস করো। এই কথা বলে বদমাইশ অত্যাচারী ননদ তার বৌদিকে নিজের ঘরে জামা কাপড় প্রেস করার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু শিলা যেহেতু সবেমাত্র প্রেগনেন্ট হয়েছে, তাই তার সত্যিই কোমরে এবং পেটে ভীষণ পরিমাণে ব্যথা করে, আর সে হাত পর্যন্ত উঁচু করতে পারে না। আর সে যখন তার ননদের ঘরে গিয়ে দেখে যে আলমারির অনেকটা উপরে জামা কাপড় রাখা আছে, তখন সে খুবই ভয় পেয়ে যায়। আলমারিটা তো অনেক উঁচু, আমি কিভাবে এতটা উঁচুতে হাত পাবো? আর এখন যদি আমি আমার ননদের জামা কাপড় ইস্ত্রি না করে দিই, তাহলে ও আমাকে আরো জ্বালিয়ে মারবে। আমার আর ভালো লাগছে না, তার উপর আমার আবার এত কষ্ট হচ্ছে। কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভাবতে ভাবতে হঠাৎ করে সামনে রাখা একটা টুলের উপর তার চোখ পড়ে, আর টুলটা বেশ উঁচু হওয়ায় শিলা ঠিক করে সেই টুলের উপর দাঁড়িয়েই সে আলমারি থেকে জামা কাপড় নামাবে। সেই জন্য শিলা আলমারির সামনে টুলটাকে এগিয়ে নিয়ে যায়। এই তো, আমি কোনো মতে এই টুলটার উপর উঠে পড়ি, তারপর আমি আলমারির মাথায় হাত পেয়ে যাব আর জামা কাপড় নামিয়ে আয়রন করে দেব। হে ঈশ্বর, আমার যেন কোনো ক্ষতি না হয়, কোনো মতে যেন আমি এই টুলটার উপর থেকে পড়ে না যাই। এই বলে শিলা সেই টুলের উপর একটা পা দিয়ে কোনো মতে টুলের মাথায় উঠে পড়ে। কিন্তু শিলা ঠিক মতো দেখতে পায় না যে সেই টুলের একটা পায়া ভাঙা ছিল। আর শিলা যখন সেই টুলের উপর উঠে আলমারির মাথা থেকে জামা কাপড় নামাতে যায়, তখনই টুলের পায়াটা পুরোপুরি ভাবে ভেঙে যায়, আর সমস্ত জামা কাপড় নিয়ে শিলা একেবারে হুড়মুড় করে মাটিতে গিয়ে পড়ে। এর ফলে তার পেটে ভীষণ পরিমাণে আঘাত লাগে। প্লিজ আমাকে কেউ বাঁচাও, আমার পেটে ভীষণ যন্ত্রণা করছে, প্লিজ তোমরা আমাকে বাঁচাও, আমার বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না, কে আছো তাড়াতাড়ি এসো। শিলার এরকম কষ্টে ভরা আর্তনাদ শুনে তার ননদ, শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তারা সেই মুহূর্তে সেখানে চলে আসে। তারা দেখে যে শিলা এরকম উল্টো অবস্থায় মাটিতে পড়ে আছে আর যন্ত্রণায় কাতরাচ্ছে, আর তার শারীরিক অবস্থার জন্য একমাত্র দায়ী ছিল চুমকি। এর ফলে চুমকি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর ভয়ের চোটে সে ঘামতে শুরু করে। অন্যদিকে কমলা দেবী এবং পীযূষ দুজনে মিলে শিলাকে ধরে কোনো মতে বিছানাতে তোলে আর তাকে নার্সিং হোমেও নিয়ে যায়। দেখুন, আই এম সরি, আপনার ওয়াইফ অনেক উঁচু টুল থেকে মাটিতে পড়ে গেছে, আর ওনার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ, কেননা ওনার ইমিউনিটি পাওয়ার অনেক কম। তাই আমরা অনেক কষ্টে আপনার ওয়াইফকে বাঁচাতে পেরেছি, কিন্তু ওনার পেটে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, আর আপনার ওয়াইফ ভীষণ পরিমাণে কান্নাকাটি করছে। প্লিজ ওনাকে গিয়ে সামলান। ডাক্তারবাবুর এমন কথা শুনে পীযূষ এবং কমলা দেবী ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। অন্যদিকে চুমকি কিছুতেই তার বৌদির সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না। তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও চুমকি, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। তোমাকে আমি অনেকবার করে বারণ করেছিলাম যে আমার উপর তুমি এভাবে অত্যাচার করো না। আজকে যদি তুমি আমার উপর এভাবে অত্যাচার না করতে, তাহলে আমাকে এই দিনটা কখনো দেখতে হতো না।
আই এম রিয়েলি সরি বৌদি, আমি ইচ্ছা করে এগুলো করিনি। আমি বুঝতে পারিনি ওই টুলটা ভাঙা ছিল। আমি তোমাকে কষ্ট দিতে গিয়ে আমার নিজের পরিবারটাকে কষ্ট দিয়েছি, আর যে সন্তানটা তোমার পেটে ছিল তাকেও নষ্ট করে ফেলেছি। তুমি প্লিজ আমার উপর রাগ করো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে বৌদি, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। চুমকির মুখে এমন কথা শুনে তার মা এবং দাদা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সকলে মিলে চুমকিকে খুবই তিরস্কার করে। কিন্তু কিছুদিনের মধ্যে চুমকিকে সকলে ক্ষমা করে দেয়, আর সেই ঘটনার পর থেকে চুমকি আর কখনোই তার বৌদির উপর কোনো অত্যাচার করে না। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে শুরু করে।